Assalamu alaikum. Welcome to this live, ladies and gentlemen. Sorry for being late, obviously. আমি ব্যস্ত ছিলাম একটু। আজকের এই লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশের বিষয় নিয়ে যথারীতি আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ভাগ্যজনক এবং যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি নিয়ে কিছু কথা বলতে চাই। যদিও এই ট্র্যাজেডি নিয়ে চলছে অপরাজনীতি, অপচিকিৎসা, অপব্যবস্থাপনা, যেগুলো বাংলাদেশে গতানুগতিক এবং ভেরি নর্মাল। খুবই দুঃখজনক। এখন পর্যন্ত আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষ যে আসলে কোথাও কেউ নিরাপদ না, সেটা আমি গতকালকে আমার লাইভে বলেছিলাম, এর আগের দিনও বলেছি আমার পেজে, মানে প্রোফাইলে এমরান মাসুমে। এবং আমি বললাম না যে আমি বলছিলাম যে আমার লাইভে গতকালকে আপনার যে বাংলাদেশের মানুষ, আপনার প্রিয়জন, যে লাভড ওয়ান, যারা ঘর থেকে বের হয়ে যান, গড়ে যে ধরেন শহরে গেলেন, গড়ে বের হয়ে গিয়ে আবার গড়ে ফিরে আসা, এর চেয়ে বড় মেরাকল এবং এর চেয়ে বড় আল্লাহর নিয়ামত এবং রহমত আর হতেই পারে না, এটা আমি মনে করি। কেননা প্রতি মুহূর্তে দ্য হেজার্ডাস এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছেন সিস্টেম, বাংলাদেশের সিস্টেম প্রতিষ্ঠানগুলা। এত ভয়ঙ্কর ব্যবস্থা আমি আর কোথাও দেখে নাই। বলেছিলাম যে আপনি ইউ আর ভেরি রিচ, ঘর থেকে বের হবেন, কিন্তু রাস্তাঘাট এতটা অনিরাপদ আপনার জন্য যে কোন ধরনের ঘটনা করতে পারে। গতকালকের ঘটনা দুর্ঘটনা নিশ্চয়ই হতে পারে। আমি আবার বলছি, এই ধরনের ঘটনা ঘটতেছে, আমেরিকাতে ঘটে, ব্রিটেনে ঘটে। তবে ঘটনার কারণ আমরা জানি এবং এটা দুর্ঘটনা কিনা এটা আমরা জানতে পারি, এবং তারা অ্যাভয়েড করার চেষ্টা করে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, কিন্তু তারপরে ঘটে তারা। এগুলো আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। বাংলাদেশে যে এটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে না তা নয়, ঘটতে পারে, এটা গতকালকে বলেছি। দেয়ার আর সাম ইস্যুস, এন্ড কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গা অনিরাপদ ও ব্যবস্থাপনায় নিম্নজিত, এবং কিভাবে মানুষ বেঁচে আছে এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। গতকালকে অনেক বিষয়ে কথা হয়েছে, এর মধ্যে একটা হলো যে রাজনীতিবিদদের অপরাজনীতি। মোটামুটি এভরিওয়ান বার্স্ট ইনটু ইট, বিকজ একটা ঘটনা ঘটার পরে রাজনীতিবিদরা হাসপাতালে গিয়ে চিকিৎসা ব্যাহত হয়েছে। গতকালকে আপনারা জানেন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়েছে গতকালকে। অর্থাৎ রাজনীতিবিদরা রুগীদের দেখতে গেছেন, ইমার্জেন্সিতে নিয়ে গেছেন পাতি নেতা সহ শত শত মানুষ। ডক্টর প্রতিবাদ করেছেন, মানুষ প্রতিবাদ করেছেন, না আসার জন্য অনুরোধ করেছেন প্রত্যেককে। নজিরবিহীন ঘটনা, এটা পৃথিবীর কোথাও আপনি পাবেন না এই ধরনের ঘটনা। ইমার্জেন্সিতে শত শত মানুষ, অথচ বার্ন ইউনিট সবচেয়ে ভেরি সেন্সিটিভ এবং সবচেয়ে ইনফেকশিয়াস আপনার এরিয়া। বার্ন রুগীদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে ইনফেকশন করতে পারে যে কোনো সময়। এটি হলো সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় মারাত্মক বিপদ, যে কারণে রুগীরা হাত কাটতে হয়, পা কাটতে হয়, অপারেশন ঠিক করা যায় না এটা। এবং এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের যে ডক্টর বলছিলেন কোথায় কোন ইনফেকশন দিয়ে যাবে আমরা জানি না, সো প্লিজ ডোন্ট কাম টু দ্য হসপিটাল। ইভেন যারা রক্ত দিতে গেছিলেন তাদেরকে বলা হচ্ছে আজকে রক্তের প্রয়োজন নেই, আগামীকালকে রক্ত লাগবে, আগামীকালকে আপনি আসবেন। অর্থাৎ চেষ্টা করেছেন প্রোটেক্ট করার জন্য, এবং নজিরবিহীন ঘটনা লেডিস এন্ড জেন্টলম্যান, পৃথিবীর কোথাও নাই যে ইমার্জেন্সিতে ট্রমা সেন্টারে গিয়ে এমন ভাবে নেতা কর্মীরা হুরু মারামারি, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত, ফটো তুলে দেখাতে হবে আমি গেছিলাম। অর্থাৎ এমন রাজনীতিবিদ, এমন রাজনীতি চলছে বাংলাদেশে। এই দূষিত বিষাক্ত পলিটিক্স থেকে বাংলাদেশের মানুষের মুক্তি দরকার, সেটাই ছিল বক্তব্য। এবং খুদ মাইলস্টোন স্কুলের একজন টিচার, যিনি যার মেয়েকে হারিয়েছেন এই ট্র্যাজেডিতে, উনি বলছিলেন আমরা এই দেশটা রাজনীতিবিদরা বিষাক্ত এবং পলিউটেড করে ফেলেছে, আই ওয়ান্ট টু লিভ দিস কান্ট্রি রাইট নাও। টিচার বর্তমানে কেঁদে কেঁদে বলছিলেন। অনেকেই বিরক্ত হতে পারেন, কালকে আই ওয়াজ ভেরি অ্যাংরি, আই ওয়াজ ভালগার ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করেছি, আমি টক্সিক পলিটিশিয়ানস আই নো। সো এটাই উনি বলছিলেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনাদেরকে নজিরবিহীন কিছু ঘটনা আমি আপনাদেরকে দেখাতে চাই, যেগুলো দেখার পরে যেন সচেতনতা চলে আসে বাংলাদেশের মানুষের মধ্যে, অন্ততকে রাজনীতিবিদদের ভিতরে। প্রথমেই বলি, গতকালকের এই ঘটনা দুর্ঘটনা হতে পারে বা তো সাবোটেজ হতে পারে। কে সাবোটেজ করতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি মনে করি না আমার এয়ারফোর্সের এই বাহিনীর যিনি আছেন উনি কোনোভাবে অবস্থাতেই এইটা উনি করেছেন। এখানে যেটা বিষয়টা তোলা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেহটা এখানে করা হচ্ছে, সেটা কি, সেটা হলো যে এখানে বলা হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে শোনা যাচ্ছে গতকালকে, মনোযোগ দিয়ে শুনবেন, এয়ারফোর্সের প্রধান উচ্চপদস্থ একটা টিম
তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এয়ারপোর্টও তারা গেছিল। এয়ারপোর্ট থেকে ফেরত আসছে এই ঘটনার পরে, অর্থাৎ উদ্দেশ্য ছিল তুরস্কের সাথে সামরিক চুক্তিটা সম্পন্ন করা। আপনার বাংলাদেশ জানেন, আপনারা তুরস্ক অর্থাৎ অস্ত্রের কারখানা বাংলাদেশে তারা স্থাপন করবে। ভারত কোনোভাবে এটা মেনে নিতে পারে নাই এবং ভারত এটাকে নাম্বার 1 থ্রেট মনে করেছে তাদের, এটা আমি শুনেছি নাও। এবং এই কারণে এই ফাইটার জেট এটাকে ডিস্টার্ব করার জন্য এই ফাইটার জেটের সিস্টেম জ্যাম করেছিল ভারত, এটা আমরা শুনছি নাও। এই তথ্যটা কতটুকু 100% justified, verified, we don't even know that, but that's what came out right now. এবং it does make sense. India can do anything, Bharat can do anything against Bangladesh. There is a possibility, 100% possibility আছে। কেননা আমি গতকালকেও আমার লাইভে বলেছিলাম, ভারত বসে নেই, they working 24/7 around the clock against Bangladesh, because বাংলাদেশের বর্তমান সরকার বর্তমান পরিস্থিতিকে তারা ভারতের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা মনে করে। That was exactly that আপনার, এবং সিস্টেম জ্যাম করেছিল। And the question is, can system be jammed? Yes, it is possible. যেটা এর আগেও তারা করেছিল। এবং তুরস্কের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছিল ভারতের পাইলটদের বিরুদ্ধে, অর্থাৎ ভারতের এয়ারফোর্সের যে বিমান 5টা বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, সেখানে কমপক্ষে 2 থেকে 3টার সিস্টেম জ্যাম করেছিল তুরস্ক। এই প্রশ্নটা এখন উঠছে প্রতিদিন, এটা ভারতীয় কর্তৃপক্ষ তারা এটার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা। সো দ্যাট ইজ এ পসিবিলিটি। এবং বাংলাদেশের এই ঘুরে ধরা জীর্ণ শীর্ণ, যেখানে বাংলাদেশের এয়ারফোর্স থেকে মিলিটারি থেকে প্রত্যেকটা জায়গায় ভারতের অ্যাক্সেস আছে, খুদ টেকনিশিয়ান গুলা কাজ করে, ভারতীয় টেকনিশিয়ান ভারত থেকে কাজ করে বাংলাদেশের এয়ারফোর্সের সাথে মিলিটারির সাথে, কারণ শেখ হাসিনা এই অ্যাক্সেসটা দিয়ে গেছিল আপনার বাংলাদেশ ভারতকে। খুদ বাংলাদেশ ব্যাংকের আপনারা জানেন টোটাল সিস্টেমে, অর্থাৎ আইটি সেক্টরটা ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের এনআইডি কার্ডের টোটাল ডেটাবেস ভারত থেকে নিয়ন্ত্রণ করতো তারা। দিস ইজ পসিবল এন্ড সো স্যাড। এজন্য বলছি, এই ঘুরে ফিরে এই রাজনীতিবিদরাই বাংলাদেশের জন্য ক্যান্সার, বাংলাদেশের সর্বনাশের মূল। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি দাঁড়িয়েছি, আমি শুরু করেছি, আমার অ্যাকশন চলবে, আনস্টপেবল অ্যাকশন, এন্ড ইটস গোনা গো অন এন্ড অন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা হতে পারে, অর্থাৎ কোনোভাবে যেন চুক্তি যেন এটা স্বাক্ষর না হয়, সেই এটা বাধা দেওয়া ছিল মূল উদ্দেশ্য, এবং দে ডিড ইট। এন্ড is it possible by India? 100%, over 1 million % possible, and they can do it like that, because all the systems of Bangladesh, even though sensitive and secretive system, within the reach of India, because Sheikh Hasina সব কিছুতে এভাবেই দিয়ে গেছে এবং সব ডেটা সব জায়গার অ্যাক্সেস ভারতকে দিয়ে গেছে শেখ হাসিনা। সুতরাং ইট ইজ পসিবল, এন্ড আই থিঙ্ক এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আর না হলে প্লেনটা ওঠার পরে মেকানিক্যাল ডিসফাংশন বা প্রবলেম দেখা দিতে পারে জাস্ট রাইট আফটার দ্যাট। এটা কখনো হয় না, এটা এক্সপার্টিসটা বলছেন। মেকানিক্যাল সমস্যা বিমানে দেখা দিতে পারে, এত তাড়াতাড়ি নয়, আকাশে ওঠার পরে অন্তকে দিতে পারে। কারণ যদি সমস্যাই থাকতো তাহলে প্লেন উড্ডয়ন করতে পারতো না। উড্ডয়ন করার পরে আপনার 17 ব্ল্যাক বক্স কই? Yes, this is the biggest question. Now we got to know that what happened exactly, because আমরা জানতে পারবো তখন কি হয়েছিল এই জায়গাতে। এবং এই ট্র্যাজেডি আমি মনে করি it is there is a possibility it happened by human errors. Now why I say human errors means কেউ না কেউ কোনো কিছু করেছে। এটা পাইলটের ভুল হতে পারে, মেকানিক্যাল কি হতে পারে। একটা জিনিস বলে রাখি, আমি আমার লাইভে গতকালকে বলেছি, এই যে আপনার এই যে F7 এই এয়ারক্রাফট, আপনার মিলিটারি এয়ারক্রাফট, ফাইটার জেট, being used by many African countries. Still now they have, even in their combat line, they're using it right now. আফ্রিকার অনেক দেশ এই একই আপনার মডেলের এয়ারক্রাফট ইউজ করে তাদের কমব্যাট সিস্টেমে, ইভেন দো, অর্থাৎ তারা অ্যাটাক করার জন্য এটা করে মিলিটারিতে আছে, তাদের এয়ারফোর্সে। আমরা ট্রেনিং এর জন্য এটা রেখেছি এখানে। এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে। আমি এই বিষয়ে আমার কিছু সাজেশনস ডক্টর ইউনূস গভর্নমেন্টের অধীনে আমার কাছে আছে। সেটা হচ্ছে যে আমি জানতাম যে তুরস্কের সাথে এই চুক্তিটা ভারত কখনোই মেনে নেবে না, এবং তুরস্কের বিরুদ্ধে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ তারা বিষাদগার করেছেন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে। এবং বর্তমানে পাকিস্তানের বিষয়ে খুবই ক্ষুব্ধ, এই বিষয়ে আরো অনেক দেশ আছে এর ভিতরে। তবে এখন আমার প্রশ্নটা, আমার এই লাইভে আমি এটা বলতে চাই সরকারকে, যে এটার আমরা সুস্পষ্ট তদন্ত চাই। কিভাবে হয়েছিল, ব্ল্যাক বক্স উদ্ধার করা হোক, এটা পাবলিশ করা হোক রিপোর্টটা, কেন এমন দুর্ঘটনা ঘটলো। এভাবে ওঠার পরেই, অর্থাৎ স্ট্রেট লাইনে প্লেনটা কোনোভাবেই কোনো ধরনের টার্ন করার আগেই প্লেনটা
মানে অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে এখানে যে এই প্লেনটা ফাইটার জেট এভাবে স্ট্রেট লাইনে, এক্সপার্টিসরা বলছেন যে এটা সাধারণত টার্ন করার কথা ওঠার পরেই, কিন্তু টার্ন কেন করলো না? এর মানে হলো হয়তোবা পাইলট ওয়াজ আনএবল টু ম্যানিউভার এনিওয়্যার, সামথিং লাইক দ্যাট। সো এটা হতে পারে, ভাই পুরাতন বিমান ব্ল্যাক বক্স নাই, দ্যাট ইজ ইট, অ্যানাদার ইস্যু। এটা হতে পারে, এটা 1966 এর অর্থাৎ 67 সালের বিমান, এটা হতে পারে, ইটস পসিবল। আপনাকে এখানে দেখেন, আমরা শুনলাম যে প্রতি বছর বাংলাদেশ থেকে $15 বিলিয়ন পাচার করেছে, এই সরকার এটা রিপোর্ট দিয়েছে। রাজনীতিবিদরা কি করেছেন দেখেন, আজকে আওয়ামী লীগ সমালোচনা করে, কোন মুখে সমালোচনা করে তারা আমি জানি না। আওয়ামী লীগ সমালোচনা করার কি অধিকার আছে? $15 বিলিয়ন প্রতি বছর তারা পাচার করেছে। একটা বছরের 6 মাসের টাকা যদি পাচার না করে বাংলাদেশের মিলিটারি আধুনিকায়নে ব্যবহার করতো $7.5 বিলিয়ন, তাহলে বাংলাদেশের মিলিটারি হতো এশিয়ার মধ্যে অন্যতম আধুনিক মিলিটারি। এটা না করে তারা এভাবে রেখেছিল মিলিটারিকে, কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মিলিটারি কখনো আধুনিকায়ন হবে না। সেই আধুনিকায়ন যে আধুনিকায়ন সত্যিকার অর্থেই কমব্যাট রেডি, মানে কোন ধরনের মানে আপনার ফোর্স হবে না বাংলাদেশ, কেন না ভারত কখনোই এটা হতে দেয় নাই। এই 17 বছরে বাংলাদেশের সর্বনাশ করে ফেলছে আওয়ামী লীগ, সর্বনাশ করে ফেলছে ভারত, এবং এমন ভাবে করেছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে, এবং এই ক্যান্সার ফিক্স করার মতো ক্ষমতা যাদের, যে সরকার এসেছে বর্তমানে, তাদের কিছুটা থাকলেও রাজনৈতিক দলগুলার অনিচ্ছা আর বিশৃঙ্খলার কারণে এইটা তারা করতে পারবে কিনা, এই মুহূর্তে আমার সন্দেহ আমার দেখা দিয়েছে, এবং আমি সন্দেহ পোষণ করতেছি একদম আটমোস্ট। আমার মানে আপনার ডিসবিলিভ আছে, তারা হয়তো পারবেন না, কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে পাগল হয়েছেন, তারা এই কাজটা তারা করতে দিচ্ছেন না। আমার একটাই এখন বক্তব্য, সেটা হলো যে আপনার যে কোনভাবে ডক্টর ইউনূসকে আমার পরামর্শ হলো যে আপনি যাবার আগে তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি এবং J-10C যে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট আছে চীনের সাথে, সেখান থেকে এগুলো ক্রয় করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে, এবং আপনারা যাবার আগেই এই সামরিক চুক্তিটা কমপ্লিট করে যেতে হবে, যেন কোনো সরকার এসে এটা পরিবর্তন না করতে পারে। এই অনুরোধটা আমি বর্তমান ডক্টর ইউনূস গভর্নমেন্টকে, সরকারকে আমি করতে চাই, এবং আমি যেন, কারণ আমরা কখনোই আপনাদেরকে ক্ষমা করবো না যদি আপনারা এটা না করে চলে যান। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং লালমনিরহাটের যে এয়ারবেস, এই সাজেশনগুলো, সেটা হলো আমরা চাই এটাকে যেন একদম পুরোপুরি প্রস্তুত করে এই সরকার চলে যাক, না হলে কোনো সরকার এসে বিএনপি ক্ষমতা আসলে এটা করতে পারবে না, কেননা দালাল প্রত্যেকটা সরকার মানে সরকারে আছে এবং দলের ভিতরে আছে ভারতীয় দালালরা। এই দালালরা কখনোই বাংলাদেশকে ওই জায়গায় নিতে যাবে না। এজন্যই আমি মনে করি যে আপনার অনতি বিলম্বে সরকার এই কাজগুলো যেন তারা করে যায়। আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাতে চাই যে আমাদের দেশের মূর্খতার সীমা, অর্থাৎ রাজনীতিবিদদের মূর্খতা কোন পর্যায়ে এবং কতটুকু আছে। আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে কতটা মূর্খ এবং কতটা মানে আপনার কোয়ালিফাইড টু বি দ্য পলিটিশিয়ান অর দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আমি আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই। আমি এখানে একটা ভিডিও দেখাচ্ছি। আপনারা জানেন যে গতকালকে আমিও একজন হেলথ ওয়ার্কার, রাইট? আমি আমার জীবনে কখনো দেখি নাই যে আমাদের এখানে ট্রমা সেন্টারে পারমিশন ছাড়া নিজের স্ত্রী, ওয়াইফ, হাজবেন্ডকে দেখতে পারে না, সন্তান বাবাকে মাকে দেখতে পারে না, আনলেস ইউ হ্যাভ এ সিরিয়াস পারমিশন। কিন্তু একটা বার্ন ইউনিটে সিরিয়াস বার্ন রোগীদের দেখতে রাজনীতিবিদদের দৌড়াত্মৌড় ও তাড়াহুড়া। আমরা গতকালকে এটা বক্তব্য দিয়েছি এবং এটা মোটামুটি সবাই এবং ছাত্র ছাত্রী সবাই এটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই সব ঘটনাকে নিয়ে তাদের এই অপরাজনীতি এবং রাজনৈতিক লেভেল দেওয়াটা, এবং তারা এত রাজনীতি করার পরে মানুষের ভোটাধিকার নেই, এত রাজনীতি করার পরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের, এটা অবশ্যই রাজনীতি নয়। যদি রাজনীতি থাকতো তাহলে এখানের উত্তর আমরা করতে পারতাম। আমরা অপরাজনীতির শিকার রাজনীতিবিদদের দ্বারা, এবং এই ডিসফাংশনাল অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা 90% রাজনীতিবিদ অযোগ্য টু লিড ও বিকাম এন এমপি। বেশার ফুয়াদ ভাই বলছিল 100 জন এমপি হওয়ার মতো যোগ্য মানুষ বাংলাদেশে নাই। এর চেয়ে দুর্ভাগ্যজনক। অথচ এক একজন রাজনীতিবিদদের প্রতিদিন 10 থেকে 12টা প্রোগ্রামই থাকে, অর্থাৎ এতটা বিজি তারা তাদের সন্তানদের সাথে কথা বলতে পর্যন্ত পারে না। তবে সন্তানদের জন্য চুরি করা, তার 5টা জেনারেশন তৈরি করে দেওয়ার জন্য ঠিক আছে কথা বলতে পারে না ওয়াইফের সাথে, বাট তারা এতটাই বিজি। এত রাজনীতি যে দেশে আছে সেই দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে ভঙ্গুর ধ্বংসের মুখে। আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যা দেখে এসেছি, আমি স্টান্ড। আমি মনে করি বাংলাদেশের মানুষ বেঁচে আছে, এটাই সবচেয়ে বড় মিরাকল। কারণ এতটা হেজার্ডাস এনভায়রনমেন্ট তারা তৈরি করেছে, অর্থাৎ বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে বাংলাদেশের মানুষের জন্য। গড় থেকে বের হলেই, আপনি গড় থেকে বের হলে না, যে গড়ে আছেন সেই গড়েও আপনি নিরাপদ নয়। ওয়াই?
যে ফ্যানটা কিনে আনছেন একটু আগে মার্কেট থেকে, সেই ফ্যান বলা হচ্ছে এটা 10 বছরের ওয়ারেন্টি, যে কোনো সময় ব্যাঙ্গে আপনার মাথার উপর পড়তে পারে, আপনার সন্তানের উপর পড়তে পারে। যে গ্যাস সিলিন্ডার আপনার গড়ে নিয়ে আসছেন যে কোনো সময় বাস্ট করতে পারে, বিকজ এটা সত্যিকার অর্থে যে ধরনের প্রসিডিওর বা সেফটি মেনটেন করে তৈরি করা, সেটা দিয়ে তার তৈরি করা হয় নাই। That is why you are not safe even in your at your home or inside your room, because সবচেয়ে এয়ার কম্প্রেসার, ইউ আর রাইট। এটা আমি মনে করি, আমি নিজে দেখে এসেছি, আমি মনে করি বাংলাদেশের মানুষ বেঁচে আছে এর চেয়ে বড় আল্লাহর রহমত এবং নিয়ামত এবং মিরাকল আর পৃথিবীতে একটা নাই। কারণ যেভাবে যে এনভায়রনমেন্টে বাংলাদেশের মানুষ বসবাস করে, ধরেন আপনি ইউ আর এ রিচ গাই, ইউ হ্যাভ এ পাজেরো or you have a Mercedes Benz, you just got out on the road, but you never know, truck, বাস যে কোনো সময় আপনার উপর দিয়ে উঠে যেতে পারে যদি আপনি একটু খেয়াল না করেন। দিস ইজ আনবিলিভেবল। এমন বিপজ্জনক পরিবেশে আমার আত্মীয়স্বজন বেঁচে আছে, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আপনারা বেঁচে আছেন, বেঁচে থাকার কথা না। পৃথিবীতে এমন হেজার্ডাস ডেঞ্জারাস পরিবেশ মানুষের জন্য সিস্টেম এবং রাজনীতি তৈরি করে রেখেছেন, আনবিলিভেবল। আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটা কয়েক বছর আগে, এটা আপনারা দেখেন নাই, কারণ বাংলাদেশে এটা কেউ দেখানোর কথা না। আমি মাসুম ছাড়া এগুলো কেউ দেখাবে না, জানেও না, দেখাবে কিভাবে, সত্য কথা বলছি, সোশ্যাল মিডিয়ারও কেউ পারবে না। আচ্ছা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টি ডেভিড ক্যামেরন, মানে পাওয়ারফুল প্রাইম মিনিস্টার এন্ড উপপ্রধানমন্ত্রী, নিক ক্লেগ, লিবারাল ডেমোক্রেটিক নিক, তার কোয়ালিশন ছিল গভর্নমেন্ট কয়েক বছর আগে। এখন দেখেন উনি একজন রাজনীতিবিদদেরকে দেখতে গেছেন হসপিটালে, উনি প্রপার গাউন মেনটেন না, সেফটি মেনটেন না করার কারণে ডক্টর সার্জন বের করে দিয়েছে প্রধানমন্ত্রীকে এবং উপপ্রধানমন্ত্রীকে, অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী যে দুজন ব্যক্তি তৎকালীন সময় রাষ্ট্রের বের করে দিয়েছে, মানে ডক্টর, এ ডক্টর, নট এনিওয়ান, জাস্ট দ্য ডক্টর। এগুলো আপনাদের জন্য তুলে আনলাম, রাজনীতিবিদদের যদি কিছুটা শিক্ষা হয়। দেখেন take a look at this. Excuse me, I'm the senior fixer in this department. Why is it that we're all told to walk around like this? Look, he's a doctor, he's a surgeon, and he's talking to the Prime Minister and Deputy Prime Minister and the Deputy Prime Minister. যে আপনারা যে এখানে আসছেন, এই যে রুগীকে দেখে আসছেন, এই যে রুগী বসে আছে মানে লাইং ডাউন, সো এই রুগীকে দেখতে আসতেছেন আপনারা, আপনাদের মাস্ক কোথায়, সেফটি রুলস কোথায়? আপনার প্রধানমন্ত্রী হলে কি যা ইচ্ছা তাই করতে পারেন কিনা? এখানে রুগীদের মানে সেফটি সবার আগে। Look at this. Look, this is the Prime Minister of that time, David Cameron, and this gentleman is Nick Clegg. He's a liberal Democrat. I like him, by the way. I used to like him. So liberal Democrat leader Nick Clegg, very good gentleman, Cambridge graduate. He's a Cambridge graduate too, both. Right. আমাদের দেশে তো ছাগল দেবার প্রধানমন্ত্রী হয় এভাবে, তো এদেশে ছাগল পাগল ছাগল মানে ইতর বদমাইশ মানে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী হয় না, এটা বাংলাদেশে হয়, আমাদের এদের দেশে হয় না। এই জন্য তারা ব্রিটেন, রাইট, আর আমরা এখনো বাংলাদেশ। আমাদের দেশে 7ম শ্রেণী পাস, 8ম শ্রেণী পাস, প্রাইমারি ফেল। আমার এলাকাতে যিনি এমপি হবেন উনি 7ম শ্রেণী পর্যন্ত পাস, এবং তো বিএনপির ধরে নেওয়া হচ্ছে বর্তমানে। This is a shame for the nation. Take a look at this one more time. 2 Cambridge graduate, very seriously educated politicians and Prime Minister, Deputy Prime Minister went to see a patient, and the doctor said, look, where's your mask? Where is your gown? You don't maintain the safety rules of the patient and you got to get out. He kicked them out. উনি তার কাছে মানে বের করে দিয়েছেন। উনি এদেরকে বলেছেন আমি চাই না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কোথাও দেখেন নাই আপনাদের জীবনে, এটা আমি জানি এগুলা। আমি আপনাদেরকে দেখালাম, আপনাদের রাজনীতিবিদদের দেখাবেন যে জীবন মরণে দাঁড়িয়ে বাচ্চাগুলা পাতি নেতা নিয়ে 100-150 নিয়ে চলে গেছে হসপিটালে। নজিরবিহীন ঘটনা, আমি পৃথিবীর কোথাও দেখি নাই এমন মূর্খতা, অপরাজনীতি, এমন রীতিমতো আটকে ওঠার মতো। এরা আপনার দেশ পরিচালনা করবে, এরা আগামীতে আপনার এমপি হবে, ladies and gentlemen. Think about that. What kind of state and governing system and government you will receive from them? এতটা মূর্খতা আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমি হসপিটালে কাজ করি, ঠিক আছে? Why don't we when you I agree, because we're all taking our ties off. I think we'll come back. I'm not having it. Look. He says, I'm not having you. Look, this guy is over there. Look at that. This is the doctor. He got out. Outside of the door, he said, come out. He kicked him out.
লুক এট দ্যাট এন্ড হি সেড ওকে ওকে আমরা যাচ্ছি, আমরা আবার আসতেছি, কাপড় চোপড় পরে আমরা সেফটি মেইনটেইন করে আবার আসতেছি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ থিংক অ্যাবাউট দ্যাট? ক্যান ইউ ইমাজিন ইন বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী নয়, প্রাইম মিনিস্টার নয়, প্রেসিডেন্ট নয়, একজন পুলিশের প্রধানকে বলতে পারবে, একজন পুলিশের এসপি কে কোন ডক্টর বলতে পারবে, বলতে পারবে, একজন এমপি কে বলতে পারবে, একজন রাজনীতিবিদকে বলতে পারবে, বলতে পারবে, বলতে পারবে না। এইসব গরু ছাগল মার্কার রাজনীতিবিদ আপনাদের এমপি মন্ত্রী হবে, আপনাদের লজ্জা করে না? সবচেয়ে বড় লজ্জার চেয়ে বড় যে আটকে উঠার মতো এদের হাতে আপনার সন্তানদের ভবিষ্যৎ আপনারা দিচ্ছেন। কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা এরা উপহার দিবে আপনারা বুঝেন না? আজকে বলছেন এটা চেঞ্জ করে, আওয়ামী লীগ সমালোচনা করে এটার, আমি আশ্চর্য। বিএনপিও সমালোচনা কার খাটে না এটার, কেননা আপনারা কয়টা মিগ 29 কিনেছিলেন বিএনপি যখন ক্ষমতায় ছিলেন? কয়টা? শেখ হাসিনা তো 29 দুর্নীতি করেও কিনেছিল কয়েকটা, যদিও দুর্নীতিগ্রস্ত প্রজেক্ট সাস্টেনেবল হতে পারে না, হয়ও নাই। তাই আপনি দেখেন আজকে যদি $15 বিলিয়ন পাচার করেছে আওয়ামী লীগ প্রতি বছর, একটা বছরের 6 মাসের টাকা আমাদের মিলিটারিতে খরচ করলে আমাদের মিলিটারি পৃথিবীর এশিয়ার অন্যতম মিলিটারি হতে পারতো না? কেন পারলেন না? এখন আসলে লেকচার দেন, রাজনীতি করেন। ছাত্রলীগের নেতারা এই সুযোগে চলে আসছে ডক্টর ইউনূসকে নামাতে পারবেন না সমাজে, ওইটা অন্য লেভেলের কাহিনী। ইউনূসের প্রতি অভিযোগ থাকতে পারে আপনার, ডক্টর ইউনূসের প্রতি আপনার বা কারো, এটা কেন হলো না? বাট এরা দুর্নীতি করতেছে না, বাট এরা ফেল করতে পারে। এবং আই সি ওয়াই তাদের ফেইলিউরের অন্যতম কারণ হবে রাজনৈতিক দলগুলার অস্থিরতা, অসামঞ্জস্যতা, সাপোর্ট না দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সরকারকে ব্যতিব্যস্ত করা, সরকারকে কাজ করতে না দেওয়া, বিশৃঙ্খলা করে দেশের অবকাঠামোগত সব জায়গায় অস্থিরতা সৃষ্টি করা। নাম্বার 1 এখনো সেই রাজনীতিবিদরাই আবার দেশটাকে ব্যর্থ করে দেওয়ার কাজে জড়িত বলে আমি মনে করি না। ইট ইজ ওয়েল এস্টাবলিশড নাও, লেডিস এন্ড জেন্টলম্যান, দিস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ইন বাংলাদেশ। টেক এ লুক এট দ্যাট। উপদেষ্টা সত্য করতাম না, এখন দেখি অনেক দেরি হয়ে গেছে। আমি উপদেষ্টাদের নিয়ে সত্য বলতেছেন, অফকোর্স উপদেষ্টা খালি শুধু না তো, আপনি কল্পনা করেন আমি যে সিস্টেমগুলো দেখে আসলাম বাংলাদেশের ব্রোকেন, ইট ওয়াজ নেভার ফিক্সড। এটা তো এই সরকারের দোষ না। ধরেন রাস্তাঘাটের যে কেউ দেখে আসছি, তাদের কারণে তো রাস্তাঘাট মানে সবকিছু, এই ট্রাফিক সিস্টেম তো ভেঙে পড়ে নাই, ছিলই না কখনো, একটু ওয়ার্স রয়েছে এখন। দিস ইজ আনবিলিভেবল। আমি আপনাদেরকে দেখেন না, শিক্ষা নেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। লোক এটা কি কল্পনা করতে পারেন কখনো? Excuse me, I'm the senior who fixes this pump. Look at that. He said, উনি তার ইন্ট্রোডিউস করতেছেন, বলতেছেন লিসেন গাইজ, ইউ কাম হিয়ার এন্ড এত বড় বেজ্জতি আর এম্বারেসমেন্ট হতেই পারে না। তারা ক্ষমা চেয়েছেন দুইজনেই যে তারা এখানে গেছিলেন কিভাবে। ইয়েস, তারা ক্ষমা, দে অ্যাপোলোজাইজড টু দ্য নেশন, টু দ্য ডক্টর, টু দ্য হসপিটাল। ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করা যায় না, যেখানে এখানে পড়া যায় না। দিস ইজ মাই টেরিটরি এন্ড আই নো হোয়াট টু ডু and you have to maintain the proper procedure if you want to cross this line. I mean, I'm talking about if you get into the room. That's what exactly happened. It was a big embarrassment and everywhere it was criticized. I can recall that Sky News, Adam Bolton, উনি গুলটেবল আলোচনা করেছিলেন যে তাদের কমন সেন্সের এই অভাবটা নিয়ে। Think about that. এগুলা কি কখনো বাংলাদেশের রাজনীতিবিদরা দেখেছেন? I'm sure they did never watched it, never seen that. Please, unseen খবর বা news. Show them, send it. If you can, send it to them so that they can learn something out of it and become a good human. It's just disgraceful, disgusting. You know what? I feel very appalled that they will run this country this way, that way. These are politicians. They will be your leaderships and your ministers and MPs, ladies and gentlemen, and they will run this country like a monkey. This is unbelievable. এটা আপনার শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। এজন্য আমি বলছি, সংগ্রাম করেছেন আরো একটা বিপ্লব আপনাদের করতে হবে। সেটা কি? দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে যদি আরো একটা বিপ্লব না করতে পারেন, দেশকে আপনি কখনো ঠিক করতে পারবেন না। I see that this country is going to be failed. Why? Because a graceless, irresponsible, reckless, corrupted politicians and political system will force them to be failed. And that's what exactly we see every day. আমি এই সংস্কার মানি না, আমি এখানে একমত নই, আমি এখানে দ্বিমত নই, আমি এটা মানি না, আমরা এটা মানবো না। Who care about that? তুমি মানবে না মানবে, তুমি কে? তুমি কে ভাই? এদেশের মালিক কি তুমি? রাজনীতিবিদরা, দলগুলা। আজকে দেখলাম প্রধান উপদেষ্টা দলগুলোর সাথে মিটিং এ বসেছেন, ডেকে নিয়েছেন। লাভ কি? What is happening? Nothing happening. চাঁদাবাজি বন্ধ হচ্ছে? হচ্ছে না। টেম্পো স্ট্যান্ড দখল করা বন্ধ হচ্ছে? হচ্ছে না। বাস স্ট্যান্ড দখল করা বন্ধ হচ্ছে? হচ্ছে না। আজকেও 5টা ঘটনা দেখেছি।
আমি 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 শকড শেম, এদের লজ্জাও নাই যে গিয়ে ভিক্ষা চায় রাস্তাঘাটে রাজনীতির নামে। Shame on you. But that's what exactly happened. Now, if you want to fix your country, you want to protect your generations, ladies and gentlemen, you're going to come out again on the street. এদেরকে কয়েকটা দল থেকে ধরে কয়েকটাকে ধরে নিয়ে এসে সিস্টেম করতে হবে। সিস্টেম কি? জুতা পেটা করতে হবে। That's exactly one solution. If you can't do that, you're not going to get your country back. You got 50% back your country now because you just released your country from India, but on the way to be grabbed by India again. I can see that. আজকে দেখলাম ডক্টর আনতেছেন ইন্ডিয়া থেকে এখানে। Why you have to bring doctors and nurses from India? Go to China, go to big European countries. We have money. প্রবাসীরা পয়সা পাঠাচ্ছে, এদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিতে হবে। এই প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ সহ একদম ফ্রি চিকিৎসা ব্যবস্থা দিতে হবে, তাদের মানসিক সাপোর্টের জন্য যা যা করা দরকার দিতে হবে, সব কিছু দিতে হবে। কারণ এটা অপূরণীয় ক্ষতি, এটা মিলিটারির প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এখান থেকে বের করে আনতে হবে। এই যে মিলিটারি বাংলাদেশের, এরা যে ধরনের লাক্সারিয়াস জীবনযাপন করে, এদের ভূমিকা কি? দুই একটা ইলেকশন বাংলাদেশের মানুষের কাছে চুরি করে নেওয়া হয়েছে, এখানে তারা সহযোগিতা করেছে। এখন তো আজিজকে গ্রেফতার করা হয় নাই, সেনাবাহিনীর প্রধানকে। এটা লজ্জা, এটা ডেঞ্জার। That is from me right now for you, ladies and gentlemen. I tried my best to display and lay out what is happening and why, what you should do, what you should not do. That is from me right now. So, above all, এই অপদার্থ, অযোগ্য, মূর্খ, করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের কাছ থেকে মুক্তির জন্য আরো একটা সংগ্রাম আপনাদেরকে করতেই হবে, তাহলে এদেশের কোনো রক্ষা নেই। কারণ মনে আছে মাইলস্টোন কলেজের টিচার, উনি বলেছেন যার মেয়ে উনি লস করেছেন, আগুনে পড়ে মারা গেছে, উনি বলেছেন এদেশ রাজনীতিবিদরা পলিউটেড করেছে, দূষিত করেছে, এদেশে আমি থাকতে চাই না। I want to leave this country and I understand his feelings and his position right now. That's what exactly everyone, why people are desperate to leave this country. কেন বাংলাদেশে থাকতে চান? আমি দেখেছি তরুণরা কিভাবে, আমাদের সিলেটের তো 90% তরুণ যারা young they are desperate to leave this country because they think this country they have no future. Despite of that, we have a future in Bangladesh. If we have a good people run the country 5 years, এটা তো সব সুখের বিষয় হলো। এত প্রবলেমসের ভিতরে আমি সমাধানও দেখেছি কোথায় সমাধান করা যাবে। But you got to send right people to the right department, right area who can fix this problem. This is the bottom line, ladies and gentlemen. ভালো মানুষকে, যে মানুষ বুঝে শুনে লেখাপড়া জানা সৎ, রাজনীতি বুঝে, লেখাপড়া থাকলে হবে না। You have to understand politics because government is a part of the political system, right? So এটা যদি না বুঝেন আপনি পারবেন না। এই যে সরকারের মানুষ যারা আছে এরা অনেকেই ভীত সন্ত্রস্ত, এরা ভীতু অনেকেই। আমি দেখলাম, আমি অনেক উপদেষ্টার সাথে দেখা করেছি, এর মধ্যে দু একজনের সাথে দেখা করেছি, এরা ইলিয়াস হোসেন আর পিনাকিদা, এই দুইজন এদেরকে শেষ করে দিয়েছে। এদের বিরুদ্ধে মিথ্যা অনেকগুলা রিপোর্ট দিয়ে ভিডিও বানিয়ে মানসিকভাবে একদম শেষ করে দিয়েছে। আমি এদেরকে মানসিক বুস্টিং এর জন্য মানসিকভাবে জোর দিয়ে আসছি, বলেছি স্যার এটা আসবে, এটা আসবে না, এটা এভাবে করতে হবে, এভাবে এরা আপনাদের বিরুদ্ধে ভিডিও বানাতে পারে, বাট এভাবে নিজেদেরকে শক্ত রাখতে হবে, ট্যাকল করতে হবে। কারণ এরা ভেঙ্গে পড়েছে স্বাভাবিকভাবে। কেন ভেঙ্গে পড়েছে? কারণ এরা অভ্যস্ত না এই ধরনের বেজ্জতি দেখে। That's the bottom line, ladies and gentlemen. ভালো থাকবেন, এটাই ছিল আমার কাছ থেকে। অন্য সময় কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের কাছে পৌঁছাবেন। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।